হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু PRC ফাউন্ডেশন। ইটস আব্দুল্লাহ। এই লেকচারে আমি দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনার এসটি কলরিজের এই পোয়েমের ফোর্থ পার্ট নিয়ে আলোচনা করব। আমার আগের তিনটি লেকচারে ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড পার্ট নিয়ে আলোচনা করেছি, তোমরা অবশ্যই সেটা দেখে নিবে। তো আমার লেকচারগুলোতে আমি কবিতাটা লাইন বাই লাইন ট্রান্সলেশন করি এবং ক্রিটিক্যাল অ্যানালাইসিস করি। তো ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড পার্টে কি হয়েছিল তোমাদের কি মনে আছে? ফার্স্ট পার্টে আমরা দেখি যে এই অ্যানশিয়েন্ট মেরিনারটা তার সি ভয়েজের স্টোরি একটা ওয়েডিং গেস্টকে শোনাচ্ছিল। তো সি ভয়েজের এক পর্যায়ে গিয়ে এই অ্যানশিয়েন্ট মেরিনারটা একটা অ্যালবাট্রস, গডস ক্রিয়েচার, এ সি বার্ড অ্যালবাট্রস, এই অ্যালবাট্রস পাখিটাকে উইদাউট এনি রিজন তার ক্রসবো দিয়ে শট করে হত্যা করে ফেললো। অর্থাৎ ফার্স্ট পার্টটা শেষ হলো ক্রাইম দিয়ে। তো সেকেন্ড পার্টে আমরা দেখলাম যে এই গডের ক্রিয়েচারটাকে হত্যা করার জন্য অ্যানশিয়েন্ট মেরিনার এবং বাকি সেলার্সদের উপর চরম সাফারিং নেমে আসলো, চরম শাস্তি। চারদিকে শুধু পানি আর পানি, কিন্তু তাদের খাওয়ার জন্য একটুও পানি ছিল না। এরকম বিভিন্ন রকমের দুঃখ কষ্টের মধ্যে দিয়ে তারা অতিবাহিত হচ্ছিল। তো তারপরে থার্ড পার্টে আমরা কি দেখলাম যে এই দুঃখ কষ্টের মধ্যে একটা শিপ তাদের নিকটে আসলো। তো প্রথমে এটাকে একটা শিপ মনে হচ্ছিল, একটা জাহাজ মনে হচ্ছিল। তো এটা যতই নিকটে আসলো আস্তে আস্তে দেখা গেল কিন্তু এটা স্কেলেটন শিপ, একটা সুপার ন্যাচারাল শিপ। এবং এই জাহাজটা কিন্তু তাদেরকে রেস্কিউ করার জন্য এসেছিল না। এই জাহাজের যে দুজন ক্রু ছিল, ডেথ অ্যান্ড লাইফ ইন ডেথ, অর্থাৎ একটি কঙ্কাল এবং একটি মহিলা, তারা কিন্তু গ্যাম্বলিং করে, জুয়া খেলে, এবং এই জুয়া খেলার মাধ্যমে অ্যানশিয়েন্ট মেরিনারের ভাগ্যটা নির্ধারিত হয়। অ্যানশিয়েন্ট মেরিনারের কন্ডিশনটা হয় লাইফ ইন ডেথ। তো তারপরে আমরা দেখতে পাই যে অ্যানশিয়েন্ট মেরিনারের সাথে বাকি যে সেলার্সগুলো ছিল তারা কিন্তু সুপার ন্যাচারালি মৃত্যুর কোলে ঢলে পড়ে। আমরা দেখি যে থার্ড পার্টের শেষের দিকে বাকি 200 জন সেলার মরে জাহাজের ওপর পড়ে আছে, এবং এই অ্যানশিয়েন্ট মেরিনারটা একাকা এই গভীর সমুদ্রের মধ্যে একটা জীবিত মানুষ একাকী, সে চরম সাফারিং এর শিকার হয়েছিল। এভাবে থার্ড পার্টটা শেষ হয়। তো ফোর্থ পার্টে কি হয়েছিল এখন আমরা সেটা লাইন বাই লাইন ট্রান্সলেশন এবং অ্যানালাইসিস করব। তো চলো তাহলে শুরু করা যাক। তো ফোর্থ পার্টটা শুরু হয়েছে দেখো ইনভার্টেড কমা দিয়ে, অর্থাৎ এই কথাগুলো এখন আর অ্যানশিয়েন্ট মেরিনার বলছে না। এই কথাগুলো এখন কে বলছে দেখি। আই ফেয়ার দি অ্যানশিয়েন্ট মেরিনার, আই ফেয়ার দাই স্কিনি হ্যান্ড, অ্যান্ড দাউ আর্ট লং অ্যান্ড ল্যাঙ্ক অ্যান্ড ব্রাউন as is the ripped sea sand. I fear thee and thy glittering eye and thy skinny hand so brown. তো ইনভার্টেড কমা দেখো ক্লোজ। তো এই কথাগুলো কে বলছে? অ্যানশিয়েন্ট মেরিনারটা, যাকে তার স্টোরিটা শোনাচ্ছিল সে এই কথাগুলো বলছে, অর্থাৎ ওয়েডিং গেস্টটা এই কথাগুলো বলছে। আই ফেয়ার দি অ্যানশিয়েন্ট মেরিনার, আমি তোমাকে দেখে ভয় করছি অ্যানশিয়েন্ট মেরিনার। আই ফেয়ার দাই স্কিনি হ্যান্ড, আমি তোমার কঙ্কালসার হাতটা দেখে ভয় করছি। অ্যান্ড দাউ আর্ট লং অ্যান্ড ল্যান্ড অ্যান্ড ব্রাউন as is the ripped sea sand, এবং তোমার কি দেখে ভয় পাচ্ছি? লং, লম্বা, অ্যান্ড ল্যাঙ্ক, ল্যাঙ্ক মিন্স থিন, এবং তোমার লম্বা, সরু এবং বাদামি কালার এই শরীর দেখে, তোমার এই বর্ণ দেখে আমি ভয় পাচ্ছি অ্যানশিয়েন্ট মেরিনার। অর্থাৎ দেখো থার্ড পার্টে যখন অ্যানশিয়েন্ট মেরিনারটা বলেছিল যে আমার বাকি 200 জন সেলার্স তারা সবাই মৃত্যুর কোলে ঢলে পড়েছিল, তারা সবাই মারা গিয়েছিল, এই ঘটনাটা শুনে কিন্তু এই ওয়েডিং গেস্টটা ভীত হয়ে গিয়েছে। সে কিন্তু এখানে সন্দেহে পড়ে গিয়েছে যে আমাকে এই সি ভয়েজের স্টোরিটা যে শোনাচ্ছে সে আদৌ কি মানুষ, নাকি সেও মারা গিয়েছিল, সেও কি ভূত, আমাকে এই স্টোরিটা কে শোনাচ্ছে। তো অ্যানশিয়েন্ট মেরিনারটাকে দেখে এই ওয়েডিং গেস্টটা এজন্য ভয় পেয়ে গিয়েছিল। তারপর বলছে দেখো আই ফেয়ার দি অ্যান্ড দাই গ্লিটারিং আই, আমি তোমাকে ভয় করছি এবং তোমার জলজলে চোখকে ভয় করছি। অ্যান্ড দাই স্কিনি হ্যান্ড সো রাউন্ড, এবং তোমার এই খুবই বাদামি কঙ্কালসার হাতটাকে ভয় পাচ্ছি। তো তারপরে দেখো ইনভার্টেড কমা ক্লোজ, অর্থাৎ ওয়েডিং গেস্টটার কথা এখানে শেষ। তো এখানে এটা একটা পোয়েটিক প্র্যাকটিস। তো এই পোয়েট গল্প বলার মাঝে মাঝে এই ওয়েডিং গেস্টটাকে এনে গল্পটাকে বেশ ড্রামাটিক করে তুলছে। তো তারপরে কি বলছে দেখো, fear not the wedding guest, this body dropped not down. ভয় পেও না ওয়েডিং গেস্ট। এটা অ্যানশিয়েন্ট মেরিনারটা আবার বলা শুরু করেছে যে ভয় পেও না ওয়েডিং গেস্ট, this body dropped not down, অর্থাৎ আমি মারা গিয়েছিলাম না। alone all alone on a wide sea, and never a saint took pity on my soul in agony. তো এখানে দেখো এই অ্যানশিয়েন্ট মেরিনারটা তার চরম মিজারেবল কন্ডিশনের কথা বলছে, যে চারিদিকে শুধু মৃত আর মৃত, এই গভীর সাগরের মধ্যে সে একা কি করছে, যে alone all alone, আমি একা, alone on a wide sea, এই বিশাল সাগরে, এই প্রশস্ত সাগরে আমি শুধু একা। and never a saint took pity on my soul in agony, এবং never a saint means কোনো গড, কোনো অ্যাঞ্জেল আমার উপর দয়া দেখায়নি, কেউ আমাকে উদ্ধার করেনি। my soul in agony, আমি চরম মৃত্যু যন্ত্রণায় ভুগতেছিলাম।
তো তারপরে কি বলছে দেখো, দ্য মেনি মেন সো বিউটিফুল অ্যান্ড দে অল ডিড লাই অ্যান্ড দ্য থাউজেন্ড স্লাইমি থিংস লিভড অন অ্যান্ড সো ডিড আই। এখানে বলছে দেখো, দ্য মেনি মেন সো বিউটিফুল, সুন্দর সুন্দর মানুষগুলা, অ্যান্ড দে অল ডিড লাই, তারা সবাই এখন মরে পড়ে আছে, অ্যান্ড এ থাউজেন্ড স্লাইমি থিংস, এবং হাজার হাজার অর্থাৎ অসংখ্য স্লাইমি থিংস, অসংখ্য হেটফুল ক্রিয়েচার, অসংখ্য পোকামাকড়, সাপ পোকামাকড়, লিভড অন অ্যান্ড সো ডিড আই, এগুলো বেঁচে ছিল এবং তাদের সাথে আমি বেঁচে ছিলাম। তো এই স্ট্যান্ডাটাতে খেয়াল করো যে এই অ্যানশিয়েন্ট মেরিনারটা দু ধরনের ক্রিয়েচারের কথা বলছে এবং দু ধরনের ক্রিয়েচারের প্রতি দু ধরনের দৃষ্টিভঙ্গি পোষণ করছে। এই দেখো বলছে যে দ্য মেনি মেন সো বিউটিফুল, মানুষগুলোকে সুন্দর বলছে, অর্থাৎ গডের এই ক্রিয়েচারটা মানুষগুলোকে এই অ্যানশিয়েন্ট মেরিনারটা সুন্দর বলছে, এবং তারপরে বলছে দেখো অ্যান্ড দ্য থাউজেন্ড স্লাইমি থিংস, হাজার হাজার অসংখ্য সাপ পোকামাকড়, এই সাপ পোকামাকড় গুলোকে স্লাইমি থিংস বলছে, অর্থাৎ এটা কিন্তু একটা হেটফুল টোন, অর্থাৎ এই অ্যানশিয়েন্ট মেরিনারটা গডের ক্রিয়েচারকে কিন্তু পার্থক্য করে ফেলতেছে, গডের ক্রিয়েচারের প্রতি কিন্তু একটা ডিস্টিংগুইশড অ্যাটিটিউড পোষণ করছে। মানুষগুলোকে বলছে সুন্দর, আর এই সাপ পোকামাকড় এগুলোকে বলছে স্লাইমি থিংস। তো এই স্ট্যান্ডার্ডটার মাধ্যমে আবারও কিন্তু এই বিষয়টাই উঠে আসে যে এই অ্যানশিয়েন্ট মেরিনারটা কিন্তু গডের ক্রিয়েচারের উপর দয়া দেখায় না, গডের সকল ক্রিয়েচারকে একই দৃষ্টিতে দেখে না। আর এজন্যই কিন্তু অ্যানশিয়েন্ট মেরিনারটা এই অ্যালবাট্রসটাকে, এই পাখিটাকে নিছক মনে করে হত্যা করে ফেলেছিল, এবং এজন্যই তাকে এই সাফারিং এর সম্মুখীন হতে হয়েছে। তো নেক্সট স্ট্যান্ডাতে কি বলছে দেখো, I looked upon the rotting sea and drew my eyes away. I looked upon the rotting dead and there the dead man lay. I looked upon the rotting sea. আমি পচে যাওয়া সাগরের দিকে তাকালাম, সমুদ্রের দিকে তাকালাম, and drew my eyes away, এবং হতাশায় আমার দৃষ্টিকে ফিরিয়ে নিলাম। I looked upon the rotting deck and there the dead man lay. আমি এই পচে যাওয়া ডেকের দিকে তাকালাম এবং সেখানে মৃত মানুষগুলো পড়েছিল, অর্থাৎ চরম মিজারেবল কন্ডিশনটাকে ইন্ডিকেট করা হচ্ছে। I looked to heaven and tried to pray, but or ever a prayer had gasped, a wicked whisper came and made my heart as dry as dust. এখানে বলছে দেখো I looked to heaven, এখানে heaven means sky, আমি আকাশের দিকে তাকালাম, and tried to pray, এবং প্রার্থনা করার চেষ্টা করলাম, but or ever a prayer had gasped, কিন্তু মুখ দিয়ে কোনো প্রার্থনা বের হলো না। A wicked whisper came, একটা বাজে উক্তি মুখ দিয়ে বের হলো, and made my heart as dry as dust, এবং আমার হৃদয়কে এটা আবর্জনাময় করে দিল। অর্থাৎ অ্যানশিয়েন্ট মেরিনারটা দেখো এখানে গডের ক্রিয়েচারের উপর এখনো ডিসক্রিমিনেশন করছে, এখনো গডের ছোট ক্রিয়েচার গুলোকে, সাপ পোকামাকড় গুলোকে এখনো স্লাইমি ক্রিয়েচার বলছে। এজন্য অ্যানশিয়েন্ট মেরিনারটা কিন্তু গডের কাছে প্রার্থনা করতে চেয়েও প্রার্থনা করতে পারছে না, তার মুখ দিয়ে কোনো প্রার্থনা বের হচ্ছে না। তো নেক্সট স্ট্যান্ডাতে কি বলা হচ্ছে দেখো, I closed my lids and kept them close and the balls like pulses beat, for the sky and the sea and the sea and the sky lay dead like a load on my weary eye and the dead were at my feet. এখানে বলছে দেখো I closed my lids and kept them close, আমি আমার লিডস, আমার চোখগুলোকে আমি বন্ধ করলাম এবং সেগুলোকে বন্ধ রাখলাম, and the balls like pulses beat, এবং আমার চোখের বলগুলো সেগুলো কাঁপছিল। অর্থাৎ আমরা যখন কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে চাই তখন কিন্তু আমাদের চোখটাকে বন্ধ করে কনসেন্ট্রেট করার চেষ্টা করি, ঠিক আছে? তো এখানে অ্যানশিয়েন্ট মেরিনারটা যেহেতু প্রার্থনা করতে পারছিল না, সেহেতু সে তার চোখগুলোকে বন্ধ করে প্রার্থনা করার চেষ্টা করছিল, কিন্তু তারপরে কি হলো, and the balls like pulses beat, এবং চোখের বলগুলো কাঁপছিল, অর্থাৎ চোখ বন্ধ রাখতে পারছিল না, চোখ বন্ধ করে কনসেন্ট্রেট করতে পারছিল না। For the sky and the sea and the sea and the sky lay dead like a load on my weary eye, এই আমি আকাশগুলো দেখতে পাচ্ছিলাম, আমি এই পচে যাওয়া সমুদ্রটাকে দেখতে পাচ্ছিলাম, and the dead were at my feet, এবং আমার পায়ের নিচে এই মৃতগুলো পড়েছিল। আমি যে অবস্থাটাতে আছি, চরম সাফারিং কন্ডিশনে আছি, তো এই কন্ডিশনটাকে আমি অ্যাভয়েড করে প্রার্থনা করার চেষ্টা করছিলাম, কিন্তু প্রার্থনা করতে পারছিলাম না, কনসেন্ট্রেট করতে পারছিলাম না, এই কথাটাই এখানে অ্যানশিয়েন্ট মেরিনারটা বলছে। তো তারপরে কি বলছে দেখো, the cold sweat melted from their limbs, nor rot nor reek did they, the look with which they looked on me had never passed away. তো এই লাইনগুলোতে বলছে দেখো the cold sweat melted from their limbs, তাদের শরীর থেকে cold sweat, ঠান্ডা হিমশীতল ঘাম বের হচ্ছিল, nor rot nor reek did they, nor rot means পচে যাওয়া, আর reek means দুর্গন্ধ, তো তারা পচেও গিয়েছিল না, তাদের শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল না। The look with which they looked on me, তারা যে কাশফুল দৃষ্টিতে, তারা যে কাশফুল দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছিল, আমাকে অভিশাপ দিচ্ছিল, had never passed away, সেই কাশফুল লুকটা তখনও ছিলই, মরে যাওয়ার পরও তাদের চোখটা কিন্তু খোলা ছিল, এবং এই কাশফুল লুকে তখনও অ্যানশিয়েন্ট মেরিনারটার দিকে তাকিয়েছিল। নেক্সট লাইনে বলছে দেখো, an orphan's curse would drag to hell a spirit
from on high, but oh, more horrible than that is the curse in a dead man's eye. 7 days, 7 nights I saw that curse, and yet I could not die. এখানে বলছে দেখো, an orphan's curse would drag to hell a spirit from on high. একটা এতিমের, একটা অরফানের অভিশাপ কি করতে পারে? হেভেন থেকেও কাউকে হেলে পৌঁছে দিতে পারে, স্বর্গ থেকেও কাউকে নরকে পৌঁছে দিতে পারে। বাট ওহ, মোর হরিবল দ্যান দ্যাট ইজ দ্য কার্স ইন এ ডেড ম্যানস আই। কিন্তু তার চেয়েও বিপজ্জনক, তার চেয়েও মারাত্মক কি? মোর হরিবল দ্যান দ্যাট ইন দ্য কার্স ইন এ ডেড ম্যানস আই, মৃতদের চোখে যে অভিশাপের দৃষ্টিটি, সেটা তার চেয়েও কিন্তু মারাত্মক একটা জিনিস। 7 days 7 nights I saw that curse and yet I could not die. 7 দিন 7 রাত আমি কি করলাম? তাদের এই অভিশপ্ত দৃষ্টি দেখলাম, কিন্তু তারপরেও আমার মৃত্যু হলো না। তো এই লাইনটা দ্বারা কিন্তু দেখো বোঝা যাচ্ছে যে ইন্টেন্সিটি অফ দ্য সাফারিং, সে কত একটা বিপদের মধ্যে আছে। অ্যানশিয়েন্ট মেরিনারটা কত সাফার করছে যে সে বলছে ইয়েট আই কুড নট ডাই, অর্থাৎ তার কাছে মৃত্যুটাও কিন্তু এই সময় ভালো ছিল। সে জীবিত থেকে লাইফ ইন ডেথ অবস্থায় চরম একটা সাফারিং করছিল। এজন্য বলছিল যে 7 দিন এবং 7 রাত আমি সেই কাশফুল লুকটা দেখলাম, মৃতদের কাশফুল লুক দেখলাম, তবুও আমার মৃত্যু হলো না। তো নেক্সট স্ট্যান্জাতে কি বলছে দেখো, The moving moon went up the sky and nowhere did abide. Softly she was going up and a star or two beside. তো এখানে দেখো প্রাকৃতিক সৌন্দর্যের কথা এখন বর্ণনা করা হচ্ছে। অ্যানশিয়েন্ট মেরিনারটা বলছে যে the moving moon went up the sky and nowhere did abide. The moving moon, এই চলন্ত চাঁদটা কি করলো? আস্তে আস্তে মাথার উপরের দিকে উঠছিল, and nowhere did abide, এবং কোথাও থামলো না। abide means stop, থামা, এবং কোথাও থামলো না, সোজা মাথার উপরের দিকে উঠে যাচ্ছিল। অর্থাৎ সময়টা অতিবাহিত হচ্ছিল এবং চাঁদটা খুব স্মুথলি মাথার উপরের দিকে উঠছিল। সফটলি she was going up and a star or two beside. সে খুব সফটলি মাথার উপরের দিকে উঠছিল এবং তার পাশে একটা অথবা দুটা তারা ছিল। নেক্সট লাইনে বলা হচ্ছে দেখো, her beams bemocked the sultry main like April where frost spread, but where the ship's huge shadow lay, the charmed water burnt away a still and awful red. তো এখানে বলা হচ্ছে দেখো, her beams bemocked the sultry main. her beams অর্থাৎ এই চাঁদটার কথা বলা হচ্ছে। এই চাঁদের কিরণটা কি হয়েছে? bemocked the sultry main, মক করেছে। sultry main means hot sea water, অর্থাৎ এই চাঁদের আলোটা, her beams, এই চাঁদের এই শীতল কিরণটা, চাঁদের শীতল কিরণটা এই গরম সমুদ্রকে কি করেছে? লাইক এপ্রিল হোয়ার ফ্রস্ট স্প্রেড, মনে হচ্ছে এপ্রিলের হোয়ার ফ্রস্ট। হোয়ার ফ্রস্ট মিন্স ফ্রোজেন ডিউ ড্রপ, অর্থাৎ মনে হচ্ছে সমুদ্রের ওপর যেন জমাট বাঁধা শিশুর বিন্দু পড়ে আছে। তো এই চাঁদের আলোটা যখন এই উত্তপ্ত সমুদ্রের উপর পড়েছে, এই চাঁদের কিরণটা, তখন এরকম মনে হচ্ছে যে ফ্রোজেন ডিউ ড্রপস, মনে হচ্ছিল যেন জমাট বাঁধা কোল্ড, জমাট বাঁধা শিশির বিন্দু এই সমুদ্রের সারফেসের উপর, এই সি সারফেসের উপর পড়ে আছে, এরকম সুন্দর দেখাচ্ছিল। তারপরে বলছে দেখো, বাট হোয়ার দ্য শিপস হিউজ শ্যাডো লে, the charmed water burnt away a still and awful red. but where, কিন্তু সেখানে, যেখানে the ship's huge shadow lay, অর্থাৎ এই জাহাজের ছায়াটা যে অংশে পড়েছিল সেখানে কি হয়েছিল? the charmed water burnt away a still and awful red. সমুদ্রের পানিটাকে কিন্তু তখনও জ্বলন্ত মনে হচ্ছিল, যেখানে এই ছায়াটা পড়েছিল, এই শিপের ছায়াটা যেখানে পড়েছিল সেখানে সমুদ্রের পানিটা কিন্তু এখনো জ্বলন্ত এবং উত্তপ্ত লাল বর্ণের দেখাচ্ছিল। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যেই অংশে জাহাজের ছায়াটা পড়েনি সেখানে চমৎকার চাঁদের কিরণ পড়েছে এবং সেটাকে ফ্রোজেন দেখাচ্ছে, সি ওয়াটারটাকে ফ্রোজেন দেখাচ্ছে, এবং যেই অংশে জাহাজের ছায়াটা পড়েছিল সেই অংশে সমুদ্রের পানিটাকে কেমন দেখাচ্ছে? লাল বর্ণের দেখাচ্ছে, জ্বলন্ত লাল বর্ণের দেখাচ্ছে। নেক্সট স্ট্যান্জাতে বলা হচ্ছে দেখো, beyond the shadow of the ship I watched the water snakes. They moved in tracks of shining white, and when they reared, the elfish light fell off in hoary flakes. এখানে বলা হচ্ছে দেখো, beyond the shadow of the ship, আর যে অংশে ছায়াটা পড়েনি, শিপের ছায়াটা যে অংশে পড়েনি সেখানে কি হচ্ছে? I watched the water snakes, আমি সামুদ্রিক সাপ দেখেছিলাম। They moved in tracks of shining white, তারা যখন মুভ করছিল, তারা যখন এগোচ্ছিল, সামনের দিকে এগোচ্ছিল, তখন একটা ট্র্যাক গঠন হচ্ছিল। অর্থাৎ সাপ যখন পানির মধ্যে দিয়ে চলাচল করে তখন তাদের পেছনে কিন্তু একটা রাস্তার মতো তৈরি হয়, এটাকে বলা হচ্ছে ট্র্যাক। এই ট্র্যাকটা কেমন হয়েছিল? They moved in tracks of shining white. এই ট্র্যাকের উপর যখন চাঁদের আলোটা পড়ছিল তখন সেটা শাইন করছিল, জলজলে করছিল, অর্থাৎ এই ট্র্যাকটাকে খুব সুন্দর শাইনিং হোয়াইট দেখাচ্ছিল। and when they reared means যখন সাপটা পানির মধ্যে থেকে মাথা বের করে, তো এটাকে বলা হয় reared। যখন তারা মাথা বের করছিল, the elfish light fell off in hoary flakes, এটাকে চমৎকার খুব সাদা দেখাচ্ছিল, খুব সুন্দর দেখাচ্ছিল। অর্থাৎ
অ্যানশিয়েন্ট মেরিনারটা কিন্তু এখন এই সাপটা চলাচলের সময় যে সৌন্দর্যটা হয় সেই সৌন্দর্যটা এখন বর্ণনা করছে, এবং এই ওয়াটার স্নেকস বলছে, আর এখন কিন্তু আর স্লাইমি ক্রিয়েচার বলছে না, ঠিক আছে। অর্থাৎ আমরা এই অ্যানশিয়েন্ট মেরিনারটার মধ্যে কিন্তু একটা চেঞ্জ লক্ষ্য করছি। তো নেক্সট স্ট্যান্জাতে কি বলছে দেখো, within the shadow of the ship I watched their rich attire, blue, glossy green and velvet black. They coiled and swam, and every track was a flash of golden fire. আবারও এখানে সৌন্দর্য বর্ণনা করছে দেখো, উইদিন দ্য শ্যাডো অফ দ্য শিপ, সমুদ্রের যে অংশে জাহাজের শ্যাডোটা পড়েছিল, জাহাজের ছায়াটা পড়েছিল, সেখানে কি হচ্ছে, আই ওয়াচড দেয়ার রিচ অ্যাটায়ার, আমি এই শব্দের খুব চমৎকার খুব সুন্দর বর্ণ দেখলাম। কি বর্ণ দেখলাম? ব্লু, গ্লসি গ্রিন এন্ড ভেলভেট ব্ল্যাক, নীল কালার, তারপরে গ্লসি গ্রিন চকচকে উজ্জ্বল সবুজ, এবং ভেলভেট ব্ল্যাক কিসকিসে কালো বর্ণের সাপ দেখলাম। দে কোয়েল্ড অ্যান্ড সোয়াম, কোয়েল্ড মিন্স সাপ যে এঁকে বেঁকে চলে এটাকে বলা হচ্ছে কোয়েল্ড। দে কোয়েল্ড অ্যান্ড সোয়াম, তারা এঁকে বেঁকে সাঁতরাচ্ছিল। অ্যাট এভরি ট্র্যাক ওয়াজ এ ফ্ল্যাশ অফ গোল্ডেন ফায়ার, এবং তাদের চলাচলের ফলে যে ট্র্যাক গঠন হচ্ছিল, এবং এই প্রত্যেকটা ট্র্যাককে কেমন লাগছে, গোল্ডেন ফায়ার, জলজলে আগুন। অর্থাৎ সেখানে ওয়াটার স্নেকস গুলোর সৌন্দর্য বর্ণনা করছে, যে ব্লু, গ্লসি গ্রিন, ভেলভেট ব্ল্যাক, এখন এই সৌন্দর্য বর্ণনা করছে। আর এই সাপ চলাচলের ফলে যে ট্র্যাক তৈরি হচ্ছে, এই ট্র্যাকের সৌন্দর্য এখন বর্ণনা করছে। অর্থাৎ অ্যানশিয়েন্ট মেরিনারটার এই গডের ক্রিয়েচারের উপর যে অ্যাটিটিউড, এটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। সে আর এই গডের ক্রিয়েচারকে, সাপ পোকামাকড় এগুলোকে স্লাইমি থিংস বলছে না, সে এখন এগুলোর সৌন্দর্য বর্ণনা করছে। তো নেক্সট স্ট্যান্জাতে কি বলা হচ্ছে দেখো, O happy living things, no tongue their beauty might declare, a spring of love gushed from my heart, and I blessed them unaware. Sure my kind saint took pity on me, and I blessed them unaware. এখানে বলছে দেখো, ও হ্যাপি লিভিং থিংস, নো টাং দেয়ার বিউটি মাইট ডিক্লেয়ার। ও হ্যাপি লিভিং থিংস, এই সাপগুলোকে, ওয়াটার স্নেকগুলোকে দেখো স্লাইমি ক্রিয়েচার বলা হচ্ছে না, এখন কি বলা হচ্ছে, ও হ্যাপি লিভিং থিংস, ও সুখী সুন্দর প্রাণী, নো টাং দেয়ার বিউটি মাইট ডিক্লেয়ার, কেউই তাদের এই সৌন্দর্যটা প্রপারলি বর্ণনা করতে পারবে না। অর্থাৎ তারা এতই সুন্দর যে কেউ এই সৌন্দর্যটা প্রপারলি বর্ণনা করতে পারবে না। A spring of love gushed from my heart and I blessed them unaware, এবং a spring of love, তাদের প্রতি একটা ভালোবাসা আমার হৃদয় থেকে বের হলো, এবং আমি তাদেরকে ব্লেসিং করে ফেললাম। তারপরে কি হলো, Sure my kind saint took pity on me and I blessed them unaware, এবং তারপরে অবশ্যই কাইন্ড সেন্ট, এই গডটা অথবা এই অবশ্যই অ্যাঞ্জেলগুলো আমার উপর দয়া বর্ষণ করেছিল, অ্যান্ড আই ব্লেসড দেম আনঅ্যাওয়ার, এবং আমি নিজের অজান্তেই তাদের এই সৌন্দর্য বর্ণনা করে ফেললাম, আমি এই নিজের অজান্তেই তাদেরকে গ্লোরিফাই করলাম, তাদেরকে ব্লেসিং করে ফেললাম। অর্থাৎ এই স্ট্যান্জাগুলোর মাধ্যমে আমরা কিন্তু এটা ক্লিয়ার হয়ে গেলাম যে এই অ্যানশিয়েন্ট মেরিনারটার একটা ব্যাপক পরিবর্তন হয়েছে। এই অ্যানশিয়েন্ট মেরিনারটা আগে এই সাপ পোকামাকড়গুলোকে স্লাইমি থিংস বলছিল, এখন এগুলোর সৌন্দর্য বর্ণনা করছে, এগুলোর প্রতি আর হেটফুল টন ইউজ করছে না, এগুলোকে ব্লেসিং করে ফেলছে। তো তারপরে এই অ্যানশিয়েন্ট মেরিনারটার সাথে কি ঘটে দেখো, The self same moment I could pray, and from my neck so free, the albatross fell off and sank like lead into the sea. এখানে বলা হচ্ছে দেখো, The self same moment I could pray, সেই মুহূর্তে, যেই মুহূর্তে আমি সবগুলোর সৌন্দর্য বর্ণনা করা শুরু করলাম, The self same moment, সেই মুহূর্তে I could pray, আমি এখন প্রার্থনা করতে পারলাম, and from my neck so free, the albatross fell off, এবং আমার নেক থেকে এই অ্যালবাট্রসটা খুলে পড়ে গেল। অর্থাৎ পার্ট 2 এর শেষের দিকে আমরা দেখেছিলাম যে বাকি সেলার্সরা কিন্তু অ্যানশিয়েন্ট মেরিনারের গলায় সেই মরা অ্যালবাট্রসটাকে ঝুলিয়ে রেখেছিল। তো এই অ্যালবাট্রসটা এখন খুলে পড়ে গেল, এন্ড স্যাং লাইক লিড ইনটু দ্য সি, এবং একটা ভারী কোনো কিছুর মতো সমুদ্রে ডুবে চলে গেল। তো এভাবে পার্ট 4টা শেষ হলো। তো এই লাইনগুলো থেকে আমরা কি বুঝলাম? আমরা এটাই বুঝলাম যে এই লাইনগুলোর মাধ্যমে পয়েন্ট এই পোয়েমের থিমটাকে ইন্ডিকেট করছে। অর্থাৎ গডের প্রত্যেকটা ক্রিয়েচারকে সমান দৃষ্টিতে দেখতে হবে, গডের প্রত্যেকটা ক্রিয়েচারকে সমানভাবে ভালোবাসতে হবে, কোনো ক্রিয়েচারকে ছোট এবং কোনো ক্রিয়েচারকে বড় করা যাবে না। আমরা ফার্স্ট পার্টে দেখেছিলাম যে একটা অ্যালবাট্রসকে কোনো কারণ ছাড়াই এই অ্যানশিয়েন্ট মেরিনারটা হত্যা করে ফেলে। তো এই গডের ক্রিয়েচারকে বিনা কারণে হত্যা করার জন্য কিন্তু তার উপর চরম বিপর্যয় নেমে আসে। তো তারপরে সে চরম সাফারিং করতে থাকে, এবং আমরা এই পার্ট 4 এ এসে দেখলাম যে এই অ্যানশিয়েন্ট মেরিনারটার অ্যাটিটিউড চেঞ্জ হতে শুরু করেছিল। অ্যানশিয়েন্ট মেরিনারটা এই ওয়াটার স্নেক গুলোকে ব্লেসিং করছিল, তাদের সৌন্দর্য বর্ণনা করছিল, এবং এই কারণে গড এখন তার উপর দয়া দেখাতে শুরু করেছে। অর্থাৎ তার এই স্যালভেশন প্রসেসটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। যেই মাত্র সে গডের ক্রিয়েচারকে ডিস্টিংগুইশড করা ছেড়ে দিয়েছে, সকল ক্রিয়েচারের উপর সমান দৃষ্টিভঙ্গি এনেছে, তখনই এই গড তার উপর দয়া দেখিয়েছে, এবং তার রেডিমশন প্রসেস, তার স্যালভেশন প্রসেসটা এখানে শুরু হয়ে গিয়েছে। তো এই অ্যানশিয়েন্ট মেরিনারটার সাথে কি হয়েছিল, সে কি এই বিপজ্জনক পরিস্থিতি থেকে রেস্কিউ হয়েছিল, এগুলো আমরা নেক্সট পার্টে জানতে পারবো। নেক্সট পার্ট অবশ্যই দেখবে, এবং তোমাদের মতামত অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে।
এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।